আমি কি আপনার হাতটা ধরতে পারি ম্যাম? মাথাটা সামান্য ঝুঁকিয়ে জিজ্ঞেস করল দিব্য মানে দিব্যেন্দু। ভেতরটা কেঁপে উঠল আভার। দিব্য তার চেয়ে ঠিক 14 বছরের ছোট, যদিও তার কথাবার্তা আচার আচরণ বেশ পরিণত এবং মার্জিত। তবুও 14 বছর বয়সের ফারাক খুব একটা কম নয়। টেবিলের ওপর থেকে হাতটা সরিয়ে নিলেন আভা। আজকাল তার দিব্যেন্দুর চোখের ভাষা কেমন যেন দুর্বোধ্য মনে হয়। কোনো রকমে কফিটা শেষ করেই আমার আজ একটু তাড়া আছে বলে উঠে দাঁড়ালেন তিনি। ফেরার পথে গাড়ি চালাতে চালাতে নিজের মধ্যে একটা অস্থিরতা অনুভব করলেন আভা। বুঝতে পারলেন এই বয়সে এটা অস্বাভাবিক, কিন্তু মিনিট 10 হয়ে গেলেও মন থেকে কিছুতেই ঝেড়ে ফেলতে পারলেন না ব্যাপারটা। গাড়ি চালাতে চালাতে বারবার অন্যমনস্ক হয়ে পড়ছেন আজ। তার এই একাকী জীবনে হঠাৎ যেন ধূমকেতুর মতোই এসে পড়েছে দিব্য। এই তো মাস 6 আগের ঘটনা। অন্য দিনের মতো সেদিনও এই ক্যাফেতেই কফি খেতে বসেছিলেন আভা। দূর থেকে ছেলেটাকে লক্ষ্য করছিলেন তিনি। হতাশ হয়ে একবার সেলসম্যানের দিকে আর একবার নিজের ওয়ালেটের দিকে তাকাচ্ছিল ছেলেটা। আভা বুঝতে পারছিলেন ছেলেটা যা কিনতে চাইছে সেটা কেনার মতো টাকা তার কাছে নেই। বয়স 30-31 হবে খুব জোর, কিন্তু তার অসহায় মুখটা দেখে মায়া হলো আভার। খাওয়া হয়ে গেছে তার। উঠে গিয়ে তিনি বললেন, আপনি কি কিছু কিনতে চান? আপনি নিন, আমি পে করে দিচ্ছি, নরম গলায় বললেন আভা। না না, আপনি কেন পে করবেন? আমি অন্য কিছু নিয়ে নেব, কুণ্ঠিত হয়ে বলল ছেলেটি। একদম নয়, আমি আপনার চেয়ে অনেক বড়। আমি যখন বলছি নিতে হবে আপনাকে, আদেশের সুরে বললেন আভা। তারপর সেলসম্যানের দিকে তাকিয়ে বললেন, উনি যা চাইছিলেন সেটা দিন। সঙ্গে সঙ্গে চিকেন স্যান্ডউইচ বার করে ছেলেটার হাতে দিল সেলসম্যান। তারপর কফি আনতে চলে গেল তার জন্য। কি হয়েছে বুঝতে পারছি না, ইউপিআই কাজ করছে না, আর ক্যাশ মাত্র কয়েকটা টাকা পড়ে আছে, লাজুক হেসে জানালো ছেলেটি। ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনি বসুন, আমি চলি। যদি কিছু মনে না করেন একটা কথা বলি? হ্যাঁ বলুন না। আপনিও বসুন না আমার সঙ্গে, মানে আপনার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে, এই আর কি। ছেলেটির কথা বলার ধরন দেখে বোঝা গেল বেশ সপ্রতিভ। অনুরোধ উপেক্ষা করতে পারলেন না আভা। আর 1 কাপ কফির অর্ডার দিয়ে বসলেন এক টেবিলে। ধীরে ধীরে গল্প শুরু হলো তাদের। ছেলেটির নাম দিব্যেন্দু, সবাই দিব্য বলে ডাকে। বালুরঘাটে বাড়ি। বাবা ছোটোখাটো একটা চাকরি করতেন, তার পেনশনে এখন মা বাবার চলে যায়। দিব্য কলকাতাতেই হস্টেলে থেকে পড়াশোনা করেছে। এখন একটা পিজিতে থাকে, চাকরি খুঁজছে। কোনো একটা কোম্পানিতে ছোটোখাটো কিছু পেয়েছিল। 2 বছর করার পর একদিন বসের সঙ্গে ঝগড়া করে ছেড়ে দিয়েছে। টিউশনি পড়িয়ে কোনো মতে চলছে এখন, কিন্তু দিব্যর দৃঢ় বিশ্বাস একদিন না একদিন ভালো একটা চাকরি পাবে সে। এরপর আভাও নিজের সম্পর্কে জানালেন সব কিছু। মোটামুটি একটা বড় কোম্পানির HR ম্যানেজার তিনি। ভালো টাকা মাইনে পান। ছেলে বিদেশে পড়ছে আর তিনি এখানে একা থাকেন। আপনার এত বড় ছেলে আছে, আপনাকে দেখে কিন্তু মনে হয় না, উজ্জ্বল মুখে জানালো দিব্য। মুচকি হাসলেন আভা। এই কথাটা অনেকেই বলে তাকে। যাই হোক, এরপর তারা দুজন দুজনের ফোন নাম্বার নিয়ে বিদায় নিলেন। রোজ অফিস থেকে বেরিয়ে এই ক্যাফেটাতে আসেন আভা। হালকা কিছু স্ন্যাক্স আর চা বা কফি খেয়ে বাড়ি চলে যান। এতেই তার ডিনার হয়ে যায়।
একার জন্য রাতে আর রান্না করতে ইচ্ছে করে না তার। রান্নার মেয়েটা সকালে রান্না করে দিয়ে যায়, রাতের জন্য আর কোনো ব্যবস্থা রাখেননি তিনি। আসলে ভালো লাগে না আভার, একা একা কিছু করতে ইচ্ছে করে না। প্রথম দিকে বেশ কয়েক বছর নিজের স্বাধীনতাটা বেশ উপভোগ করেছেন তিনি, কিন্তু এখন বড্ড নিঃসঙ্গ লাগে নিজেকে। ছেলে বিক্রম সেই যে বিদেশে গেল, আর ফেরার নাম নেই। দেশে ফিরতেই চায় না ছেলেটা, বিদেশেই সেটেলড হওয়ার ইচ্ছে। আভা তাকে জোর করতে পারেন না, বলতে পারেন না কি ভীষণ একাকিত্ব এক এক সময় গ্রাস করে তাকে। বলতে পারেন না টেবিলে একা খেতে খেতে কতটা মিস করেন তিনি বিক্রমকে। ইউ আর এ স্ট্রং ওম্যান মম, এমনভাবে বলে বিক্রম যে আর বেশি কিছু বলতেই পারেন না আভা। তিনি বুঝতে পারেন তিনি স্ট্রং না হলেও ছেলের ডিসিশন পাল্টাতো না। বাড়ি ফিরে আজ যেন আরও একা লাগলো আভার নিজেকে। কারো সঙ্গে কথা বলতে পারলে ভালো হতো। এই কয়েক মাস দিব্যর সঙ্গে এত ভালো বন্ধুত্ব হয়ে গেছে, সুযোগ পেলেই দুজনকে মেসেজ পাঠান তারা, কখনো কথা বলেন। অনেক সময় হয়তো রাত 11টা-12টা পর্যন্ত গল্প করেছেন তারা। দিব্যর সঙ্গে কথা বলতে বেশ লাগে। সাহিত্য, রাজনীতি, দর্শন সব কিছুতেই তার তুখোড় জ্ঞান। কথা বলার সময় মনেই হয় না সে আভার চেয়ে এতটা ছোট, বরং আভা তাকে সমবয়সী বাকি বন্ধুদের মতোই দেখেন। মন প্রাণ খুলে গল্প করা যায় তার সঙ্গে, কিন্তু তাই বলে দিব্য যে এইভাবে আজ লিমিট ক্রস করবে তা আভা স্বপ্নেও ভাবতে পারেননি। চেঞ্জ করে নিজের বিছানায় শুয়ে পড়লেন তিনি। আজ আর মোবাইলে হাত দিতেও ইচ্ছে করছে না। সবে যখন তন্দ্রা মতো এসেছে ঠিক সেই সময় টুং টুং করে 2-3টে মেসেজ ঢুকলো। ঘুমটা ভেঙে গেল আভার। ফোনটা খুলে দেখলেন দিব্য মেসেজ পাঠিয়েছে, সরি লিখেছে বারবার। কোনো রিপ্লাই না করেই ফোন রেখে ঘুমিয়ে পড়লেন তিনি। পরদিন দুপুরে দারুণ সারপ্রাইজ পেলেন আভা। দিব্য একেবারে তার অফিসে চলে এসেছে। সে নাকি পাশেই কোনো অফিসে ইন্টারভিউ দিতে এসেছিল, তাই মনে হলো দেখা করে সামনাসামনি সরি বলবে। তার কথা শুনে আর রেগে থাকতে পারলেন না আভা, হেসে ফেললেন। তারপর দুজনে মিলে ক্যান্টিনে গিয়ে বসলেন কিছু খাওয়ার জন্য। যথারীতি সব কিছু স্বাভাবিক হয়ে গেল তাদের দুজনের মধ্যে। আবার আগের মতো কথা শুরু হলো। দেখতে দেখতে আভার জন্মদিন চলে এলো। আগের দিন রাত 12টাতে প্রথমেই উইশ করলো দিব্য। যদি বিক্রম ফোন করে এই ভেবে তাড়াতাড়ি দিব্যকে গুড নাইট জানিয়ে দিলেন আভা। প্রায় রাত 1:30 পর্যন্ত জেগে থাকলেন তিনি, কিন্তু কোনো ফোন এলো না। নিশ্চয়ই ভুলে গেছে। ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়লেন তিনি। পরদিন দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, কিন্তু বিক্রম আর ফোন করল না। মনে মনে ভীষণ অভিমান হলো আভার। আর তো কেউ নেই তার। স্বামী মারা যাবার পর একমাত্র ছেলেকে সম্বল করেই তো বেঁচে আছেন তিনি। মা বাবা অনেক জোর করা সত্ত্বেও বিয়ে করেননি আর, অথচ সেই ছেলেই যেন দিন দিন কেমন পর হয়ে যাচ্ছে। বিদেশে গিয়ে একেবারে আমূল পরিবর্তন হয়ে গেছে বিক্রমের। আগে যে ছেলে মা ছাড়া কিছু বুঝতো না, সে এখন দিনের পর দিন মাকে ফোন না করে দিব্যি কাটিয়ে দেয়। বুকের ভেতর অভিমানের পাহাড় জমতে থাকে আভার। সন্ধেবেলা দিব্যর জোড়াজুড়িতেই বাইরে খেতে যেতে হলো।
আজ সে ম্যামকে বার্থডে ট্রিট দিতে চায়। খেতে খেতে অনেক গল্প করল দিব্য। মাঝে মাঝে তার কথাতে হেসে গড়িয়ে পড়লেন আভা। নিজের কলেজ লাইফের গল্প শোনাচ্ছিল দিব্য। হঠাৎ আজ আভাকে কে কে উইশ করলো আর কে কে কী গিফট দিল জানতে চাইল সে। উত্তর দিতে গিয়ে আবেগবিহ্বল হয়ে কেঁদে ফেললেন আভা। তার একমাত্র ছেলে আজ তার কথা মনেও করেনি। লাস্ট ইয়ারও ফোন করেছিল। দিন দিন যেন কেমন হয়ে যাচ্ছে, অভিযোগের সুরে বললেন আভা। আচ্ছা ঠিক আছে, হয়তো ভুলে গেছে, আপনিই করে নিন না, চুপচাপ কষ্ট পাওয়ার চাইতে তো ভালো, বোঝালো দিব্য। না, আজ আমি কিছুতেই করব না, কাল করব, অভিমান ঝরে পড়ল আভার গলায়। একদম না, এখনই করবেন, না হলে আজ রাতে ঘুমোতে পারবেন না। আমি চাই না আজকের দিনটা আপনার মন খারাপ থাকুক, বলল দিব্য। এরপর ছেলেকে ফোন করলেন আভা। বিক্রম সত্যিই ভুলে গিয়েছিল। দিব্যর কথা মতো তাকে মনে করিয়ে দিলেন তিনি। কোনো রকমে উইশ করেই ফোনটা রেখে দিল বিক্রম। দুদিন ছুটি, তাই সে বন্ধুদের সঙ্গে বেড়াতে যাচ্ছে। ফোনটা রেখে দিলেন আভা। চোখে তার চিকচিক করছে জল। প্লিজ ম্যাম, কাঁদবেন না, বিক্রম তো এখন ছেলে মানুষ, ও কি আর এত বোঝে? আভার হাতের উপর হাত রেখে বলল দিব্য। আজ আর কিছু বললেন না আভা, বরং দিব্যর হাত দুটোকে বড্ড ভরসাযোগ্য মনে হলো তার। আইসক্রিমের অর্ডার দিল দিব্য। একটা অনুরোধ করব, রাখবে? আইসক্রিম খেতে খেতে জিজ্ঞেস করলেন আভা। অবশ্যই, আদেশ করুন, বলল দিব্য। আজ রাতে আমার বাড়িতে যাবে? গল্প করব তোমার সঙ্গে। খানিকক্ষণ ভেবে নিয়ে রাজি হয়ে গেল দিব্য। ছাদে বসে অনেক রাত পর্যন্ত গল্প করল দিব্য আর আভা। এই প্রথম নিজের জীবনের অনেক না বলা কথা দিব্যকে বললেন আভা। স্বামী মারা যাওয়ার পর একা একা কীভাবে লড়াই করেছেন সেই গল্পও করলেন। বলতে বলতে খানিকটা ভাবুক হয়ে গেলেন তিনি। আমি খুব একা দিব্য, ভীষণ একা, করুণ গলায় বললেন আভা। একটা কথা বলি, আমি যদি আপনার একাকিত্বের সঙ্গী হই? আভার হাত ধরে জিজ্ঞেস করল দিব্য। মানে? অবাক হয়ে জিজ্ঞেস করলেন আভা। ধীরে ধীরে দিব্য জানালো আভার প্রতি অন্যরকম একটা টান অনুভব করেছে। সব সময় তার আভার কথা মনে পড়ে, তার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে। বিশ্বাস করুন, আমি আর অন্য কিচ্ছু ভাবি না, অন্য কিছুই চাই না, কিন্তু সব সময় আমার মনে হয় আপনি খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। আভার হাতে সামান্য চাপ দিয়ে বলল দিব্য। আমিও চাই আমাদের বন্ধুত্বটা দীর্ঘস্থায়ী হোক, আবেগ ভরা গলায় বললেন আভা। আভা, আমি যদি সবসময় তোমার পাশে থাকতে চাই, থাকতে দেবে আমায়? হঠাৎ বলে উঠল দিব্য। ভীষণ চমকে উঠলেন আভা। একেবারে তুমিতে নেমে এসেছে দিব্য। ম্যামের বদলে সরাসরি নাম ধরে ডাকছে তাকে। বুকের ভেতরটা কেঁপে উঠল আভার। বুঝতে পারলেন অস্বস্তির সঙ্গে ভালো লাগা জড়ানো একটা অনুভূতি হচ্ছে, অথচ তার তো রাগ হওয়ার কথা ছিল। দিব্যর দিকে একদৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন তিনি। চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে দিব্যর মুখের অভিব্যক্তি। অদ্ভুত এক দৃঢ়তা তার চোখে মুখে। কিছুক্ষণের জন্য আভা ভুলে গেলেন যে ছেলেটা তার চেয়ে 14 বছরের ছোট। দিব্যর হাতটা তুলে আলতো করে ঠোঁট ছোঁয়ালেন তিনি। আভাকে চমকে দিয়ে তাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরল দিব্য। কিছু বললেন না আভা, চুপচাপ দিব্যর কাঁধে মাথা রাখলেন।
সেই রাতেই জানিয়ে দিল দিব্য আভাকে বিয়ে করতে চাইছে। ভাবার জন্য কয়েকদিন সময় নিলেন আভা। বুকের মধ্যে যেন ড্রাম পিটছে মনে হচ্ছে তার। এরপর আর বেশি কথা না বলে দিব্যকে গেস্ট রুম দেখিয়ে নিজের ঘরে চলে গেলেন তিনি। প্রায় সারা রাত এপাশ ওপাশ করে কাটল তার। এ কোন জটিলতার মধ্যে পড়লেন তিনি? 10 বছর আগে স্বামী মারা গেছেন। ছেলের কথা ভেবে আর বিয়ে করেননি তিনি। দু একজন যে আগ্রহ দেখায়নি তা নয়, কিন্তু তাদের দেখে আভার কখনো আগ্রহ বোধ হয়নি। কিন্তু আজ যেন দিব্যর প্রস্তাবে তার বুকের মধ্যে ঝড় উঠেছে। তবে কি তিনি সত্যিই চাইছেন দিব্যকে? এই পড়ন্ত যৌবনে এ কোন আলেয়ার হাতছানি দেখছেন তিনি? সপ্তাহখানেক পর দিব্যকে ফোন করে আভা জানালেন এখনই বিয়ের কথা ভাবতে পারছেন না তিনি, কিন্তু লিভ ইন করতে আপত্তি নেই তার। সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল দিব্য। 3 দিন পরই জিনিসপত্র নিয়ে আভার বাড়িতে এসে উঠল সে। নতুন জীবন শুরু হলো আভার। প্রথম কদিন খুব ভালো কাটলো। তার একাকী জীবন যে এভাবে খুশিতে ভরে উঠবে কোনোদিন ভাবেননি আভা। সঙ্গী হিসেবে দিব্যর সত্যিই কোনো তুলনা নেই। রোজই আভা ফেরার আগে ফিরে আসে সে। আভা অফিস থেকে ফিরলে তাকে চা বানিয়ে দেয়। একসঙ্গে বসে গল্প করে তারা। একদিন যেন গল্প শেষই হতে চায় না। আভা নিজেই জানতেন না তার মধ্যে এত কথা জমা হয়ে আছে। এক ধাক্কায় যেন বেশ কয়েক বছর বয়স কমে গেছে তার। কিন্তু কিছুদিন যেতে না যেতেই আভা বুঝতে পারলেন লোকজন কানাঘুষো করছে। এমনকি তাকে শুনিয়ে শুনিয়েও বলছে কেউ কেউ, সুগার ড্যাডি হয় শুনেছি, এ তো দেখছি সুগার মাম্মি। সেদিন একজন একদম পাশ দিয়ে বলে চলে গেল, এই জন্যই ছেলেকে বিদেশে পাঠিয়ে দিয়েছে, একা একা এইসব করবে বলে। একদিন শোনালো একজন। এদের কথা শুনে খুব অবাক হয়ে যান আভা। এদের যে কোনো অস্তিত্ব আছে সেটাই তিনি এতদিন জানতেন না। কেউ কোনো দিন এগিয়ে এসে তার সঙ্গে কথা বলেনি। কেউ কোনো দিন এসে জিজ্ঞেস করেনি একা একা তার মন খারাপ হয় কি না, কিংবা তার কিছু লাগবে কি না। অথচ আজ সবাই যেন বড্ড বেশি সচেতন হয়ে উঠেছে। প্রথম খুব একটা পাত্তা দিলেন না তিনি, কিন্তু লোকেরা যখন ক্রমাগত বলে যেতে লাগলো তখন একটু আধটু খারাপ লাগতে শুরু করলো। দিব্য অবশ্য একেবারেই এসবে কান দেয় না। আসলে ওরা তোমাকে হিংসে করে আভা। এই যে তুমি একা একা এত কিছু করেছো, এত বড় চাকরি করছো, ছেলেকে বিদেশে পড়াচ্ছ, সবচেয়ে বড় কথা নিজের শর্তে বাঁধছ, এসব ওরা মেনে নিতে পারছে না। একদিন আভাকে বোঝালো দিব্য, তোমাকেও তো গোল্ড ডিগার বলছে। হ্যাঁ, সে তো বলবেই, কারণ ওরা আমাকেও হিংসে করে। এই যে আমার এখনও চাকরি হয়নি, অথচ আমি তোমার মতো একজনের সঙ্গে থাকছি, জীবনটাকে উপভোগ করছি, সেটাতেও তো ওদের গাত্র জ্বালা। দিব্যর কথা শুনে ভুরু কুঁচকে তাকালেন আভা। আরে বাবা, আমি ওদের কথা বলছি, হেসে বলল দিব্য। সত্যি করে বলো তো, তোমার মনে এরকম কিছু নেই? সন্দেহ আভার গলায়। ছি আভা, তুমি কি করে ভাবলে? আমি সত্যিই তোমার সঙ্গে থাকতে চেয়েছি, আর এখন তো আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আর তুমি তো দেখছো আমি কত চেষ্টা করছি চাকরির জন্য। মুহূর্তের মধ্যে সিরিয়াস হয়ে গেল দিব্য। এরপর না চাইলেও মাঝে মাঝেই আভার মনে এই কথাটা উঁকি দেয়, দিব্যর জন্য সত্যিই কি তিনি সুগার মাম্মি?
নিজের স্বার্থের জন্যই কি দিব্য তার সঙ্গে থাকতে রাজি হয়েছে? কিন্তু পর মুহূর্তেই দিব্যর কেয়ারিং নেচার দেখে আবার সব কিছু ভুলে যান তিনি। এর মাসখানেক পর একদিন হঠাৎ দিব্যকে ফোনে বলতে শুনলেন আভা, বলছি তো পরে কথা বলবো, 10টার পর। 10টার সময় অফিস বেরিয়ে যান আভা। তার মানে এমন কেউ যার সঙ্গে তার সামনে কথা বলতে চায় না দিব্য। মনের মধ্যে সন্দেহ ঢুকলো আভার। একটু চোখ কান খোলা রাখতে শুরু করলেন তিনি। বুঝতে পারলেন দিব্য আগের চেয়ে এখন একটু বেশি সময় ফোনে ব্যস্ত থাকে। মাঝে মাঝে ফোন এলে সামনে থেকে উঠে গিয়ে ফোন ধরে, কখনো কখনো ছাদে চলে যায়। ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠলেন আভা। কিছু একটা ব্যাপার তো নিশ্চয়ই আছে। সেদিন অফিসে হঠাৎ মনের মধ্যে কথাটা মাথাচাড়া দিয়ে উঠতেই কিছুতেই আর কাজে মন বসাতে পারলেন না আভা। কেউ তাকে এইভাবে ব্যবহার করছে ভাবলে বুকের ভেতর যেন কাঁটা বিঁধছে। কম্পিউটার বন্ধ করে উঠে বললেন তিনি। অনেক দিন তার প্রিয় ক্যাফেতে যাননি তিনি। অ্যাসিস্ট্যান্টকে এখনই আসছি বলে বেরিয়ে পড়লেন। ভাবতেও পারলেন না তার জন্য কি সারপ্রাইজ ওয়েট করছে। ক্যাফেতে নিজের পছন্দের জায়গায় বসে এদিক ওদিক তাকাতেই থমকে গেলেন আভা। একটু দূরে দিব্য বসে, উল্টো দিকে বেশ সুন্দর দেখতে সমবয়সী একটা মেয়ে। মেয়েটা টেবিলের ওপর রাখা দিব্যর হাতের ওপর হাত রেখে আছে। কিছু একটা খুব সিরিয়াস আলোচনা চলছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। দিব্য জানে আজকাল আর আভা এখানে আসেন না, তবুও এত সাহস। খুব রাগ হলো আভার। চুপচাপ কফি খেয়ে উঠে চলে গেলেন তিনি। এর মধ্যে একবারও এদিকে তাকায়নি দিব্য। মেয়েটা যে খুব স্পেশাল কেউ তা বোঝাই যাচ্ছে। সেদিন রাতে প্রথমবার দিব্যর সঙ্গে ঝগড়া করলেন আভা। তিনি বুঝতে পারছেন কাজটা তার বয়সোচিত হচ্ছে না, তবু নিজেকে সংযত রাখতে পারছেন না তিনি। দিব্য তার সঙ্গে লিভ ইন করছে আর বাইরে প্রেমিকার সঙ্গে দেখা করছে, এটা তিনি কিছুতেই মেনে নেবেন না। বিশ্বাস করো, তুমি যা ভাবছো তা নয়। রাখির সঙ্গে আগে আমার সম্পর্ক ছিল, কিন্তু ওই আমাকে ধোঁকা দিয়েছে। এখন ও আবার সম্পর্কে ফিরতে চাইছে, আমাকে নানাভাবে বোঝাতে চাইছে, কিন্তু আমি আর চাই না। সেটাই ওকে বোঝাতে চাইছিলাম, ও কিছুতেই শুনছিল না আমার কথা। আজকাল প্রায়ই ফোন করে আমাকে, বলে আর একটা সুযোগ দিতে। বলল দিব্য। তো দাও সুযোগ, কঠিন গলায় বললেন আভা। আমি তোমাকে ছেড়ে যেতে চাই না আভা, আবেগরুদ্ধ গলায় বলল দিব্য। তা কেন চাইবে? কি সুন্দর বসে বসে খাচ্ছ, কোনো চিন্তা নেই, চাকরি করার দরকার নেই, পরিশ্রমের দরকার নেই, তাচ্ছিল্যের সঙ্গে বললেন আভা। এখন তিনি নিশ্চিত দিব্য তার দুর্বলতার সুযোগ নিচ্ছে। নিশ্চয়ই ওই মেয়েটার সঙ্গে বাইরে রোজ দেখা করে সে। একদিন হঠাৎ করে আভাকে নিঃস্ব করে দিয়ে চলে যাবে। না, কিছুতেই সেটা হতে দেবেন না আভা। তার চেয়ে এত ছোট একটা ছেলে তার আবেগ নিয়ে খেলবে, এটা তিনি হতে দেবেন না কিছুতেই। সেই রাতেই দিব্যকে বার করে দিলেন আভা। যাওয়ার আগে প্রতিজ্ঞা করে গেল দিব্য, ভালো একটা চাকরি পেয়ে তারপর আভার কাছে ফিরে আসবে সে, কারণ সত্যিই সে আভাকে ভালোবাসে। দিব্যর কোনো কথাকেই পাত্তা দিলেন না আভা। তিনি ভালো করেই জানেন একবার ভালো চাকরি পেয়ে গেলে আর ফিরবে না দিব্য। এরপর প্রায় 5 মাস কেটে গেল। আবার সেই পুরনো রুটিনে ফিরে গেছেন আভা। আবার নিঃসঙ্গতায় দিন কাটে তার।
ছেলে তার মর্জি মতো ফোন করে, কোনো অভিযোগ করেন না আভা। আজকাল কারো সঙ্গে বেশি কথা বলতেও ইচ্ছে করে না তার। হঠাৎ একদিন সন্ধেবেলা আভার বাড়ির কলিং বেল বেজে উঠল। রাত প্রায় 9টা বাজে। এত রাতে কে এলো? খানিকটা অবাক হয়ে দরজা খুললেন আভা। সামনে দিব্য দাঁড়িয়ে, মুখে তার একগাল হাসি। কি বলবেন বুঝতে পারলেন না আভা। তাকে সরিয়ে ঘরের ভেতর ঢুকে এলো দিব্য। বলেছিলাম না চাকরি পেয়ে ফিরে আসবো, এই দেখো বলে পিঠের ব্যাগ থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার বার করে দেখালো দিব্য। বড় একটা সিমেন্ট কোম্পানির কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার হয়েছে দিব্য, আজই জয়েন করেছে। লেটারটা যথাস্থানে রেখে দিয়ে ব্যাগ নামিয়ে আভাকে জড়িয়ে ধরল দিব্য। এই কদিন তোমাকে খুব মিস করেছি আভা, আভার কানের কাছে ফিসফিস করে বলল দিব্য। বুকের মধ্যে আনন্দের ঢেউ খেলে গেল আভার। তিনিও তো প্রচণ্ড মিস করেছেন দিব্যকে। আর নিশ্চয়ই তুমি বলবে না যে আমি স্বার্থের জন্য তোমার কাছে আছি? দু হাতে আভার মুখ তুলে ধরে জিজ্ঞেস করল দিব্য। হাসি মুখে ঘাড় নাড়লেন আভা। এরপর দুজনে মিলে ঠিক করলেন তারা যত তাড়াতাড়ি সম্ভব এই পাড়া ছেড়ে অন্য জায়গায় চলে যাবেন। তবে তার আগে রেজিস্ট্রি ম্যারেজটা অবশ্যই করে নেব, যাতে নতুন জায়গায় আমাদের সম্পর্ক নিয়ে কোনো কুকথা না বলে লোকে, মনে করিয়ে দিল দিব্য। প্রচণ্ড আবেগে তাকে জড়িয়ে ধরলেন আভা। বুঝতে পারলেন ভালোবাসার সত্যিই কোনো বয়স হয় না। যখন দুটো মানুষ হাজার প্রতিকূলতা সত্ত্বেও একে অপরকে বেছে নেয়, যে কোনো পরিস্থিতিতে একে অপরের কাছে থাকতে চায়, তখনই লেখা হয় এক সত্যিকারের ভালোবাসার গল্প।